ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাত নোভা। দেশের ব্যাংক খাতকে ব্ল্যাক হোলের সঙ্গে তুলনা করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটি। কিন্তু কেন? কারণ কমিটির চূড়ান্ত প্রতিবেদন বলছে দেশের ব্যাংক খাতের দুর্দশাগ্রস্ত ঋণের যে পরিমাণ তা দিয়ে নাকি ১৩টি মেট্রো রেল এবং ২২টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব ছিল, এবং গত ১.৫ দশকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত এটি। আর এর সঙ্গে যারা যুক্ত তারা সবাই প্রভাবশালী। বিজয়ের ৫৩ বছরে দেশের ব্যাংক খাতের নানা চড়াই উতরাই নিয়েই আজ আমাদের তালিকাতার বিষয় বিজয়ের ৫৪ বছর ব্যাংক খাতের উত্থান পতন। আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান এবং বিআইবিএম এর অধ্যাপক ডক্টর প্রশান্ত কুমার ব্যানার্জি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জি, প্রথমে একটু আমি জনাব প্রশান্ত আপনার কাছে একটু যেতে যাচ্ছি। ৫৩ বছর একটি জাতির জন্য কিন্তু অনেক সময়। ৫৩ বছর পেরিয়ে গেছে, ৫৪ বছরে আমরা কিন্তু এই সময়ের মধ্যে অর্থনৈতিক মুক্তি আমরা যতটুকু পেয়েছি সেটা কি আসলে অর্থনৈতিক মুক্তি বলা যাবে? এবং ৭১ পরবর্তী ব্যাংক খাতের কি চড়াই উতরাই দেখেছেন, আপনি কি বলবেন এই খাত নিয়ে? জি জনাব প্রশান্ত, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনাকে আমরা এখন শুনতে পাচ্ছি। আপনি একটু বলবেন আমাদের যে ৭১ পরবর্তী সময় ব্যাংক খাতের কি ধরনের উত্থান পতন হয়েছে? না, আমি যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ব্যাংকিং সেক্টরে যে উত্থান পতন, এটা আমাদের জন্য কোনো একেবারে সুখবর কোনো খবর না। আমরা জানি যে যে কোনো দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য সবচেয়ে যে ইম্পর্টেন্ট ইনপুটস হচ্ছে সেটা হচ্ছে ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টর। বাংলাদেশের জন্য এটা আরো অতীব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরে আরো যে দুইটা সেগমেন্ট আছে, ইকুইটি মার্কেট এবং আমাদের বন্ড মার্কেট, সেটা প্রায় আমাদের নাই বললেই চলে। এই জন্য অর্থনৈতিক উন্নয়নের যে ড্রিভেন আমরা বলতে পারি সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। এই যে আমি উত্থানের কথা বলবো না, কিন্তু পতনের যে আমরা দেখেছি, 90s-এও দেখেছি। তখন 90s-এ বাংলাদেশে শফিকরা আছে, দোজ ডেজ অলসো বাংলাদেশে একটা ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম প্রজেক্ট হয়েছিল ঐতিহাসিক, মানে এরকম একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য। তো এফএসআরপি হওয়ার পরে ব্যাংকিং সেক্টরটা অনেকটা ডিসিপ্লিন হয়েছে। এখনো আমরা যে পজিশন আছি, আমি সকালবেলা একটা লেখা লিখছিলাম, সেখানে এই যে আমাদের বর্তমান যে পজিশন, এটাকে আমরা বলতে পারি যে পোস্ট মর্টেম অফ দ্য প্রিভিয়াস রিজিমস। তো এই ক্ষেত্রে আমাদেরকে বিশাল একটা রিফর্মের মাধ্যমে ব্যাংকিং সেক্টরটাকে আবার যে জায়গায় যাওয়া দরকার সেই জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে ধরনের একটা কাজ করা খুবই জরুরি, আবার অন্যদিকে পুরো ব্যাংকিং সেক্টরকেও কাজ করা খুব জরুরি। আমরা আশা করি যদি ব্যাংকিং সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিভিজুয়াল ব্যাংকস যে দায়িত্ববোধ, সেটা হবে নেক্সট স্টেপে, বাট ফার্স্ট স্টেপ। জি, সেক্ষেত্রে জনাব শফিকুর রহমান আপনার কাছে সেই জায়গায় যাচ্ছে কিনা, তারপরে যে পরিমাণ লোনটা দেওয়ার কথা সে পরিমাণ যাচ্ছে কিনা, আমরা উইলফুল যে পার্সনটা আছে সেখান থেকে বেরিয়ে এসে আমরা জেনুইন লোন দিতে পারি কিনা। প্রথম দায়িত্বটা বর্ত হচ্ছে ব্যাংকের কাছে। ব্যাংক যদি সেই জায়গায় ব্যর্থ হয় তখন কিন্তু ম্যাক্রো সিচুয়েশন সাপোর্ট করতে পারে, কিন্তু ওই জায়গায় আমাদেরকে আমরা নিয়ে যেতে পারি না যতক্ষণ পর্যন্ত ব্যাংক ইন্ডিভিজুয়াল তারা নিজেদেরকে কারেকশনটা ঠিক মতো না করে আর কি। তো উই আর ভেরি মাচ হোপফুল যে আমরা মাননীয় গভর্নর মহোদয় বর্তমান যে স্টেপস গুলো নিয়েছে, মানে ইম্পর্টেন্ট ইস্যু তো কর্পোরেট গভর্নেন্স, আই থিঙ্ক ইট ইজ, সবাই আমরা বুঝতে পারি। তো সে কর্পোরেট গভর্নেন্সটাকে রিস্ট্রাকচার করার জন্য যে বর্তমান গভর্নর মহোদয় নিয়েছেন, সেটা আমাদের জন্য একটা সুখের খবর। বাট ইম্পর্টেন্ট ইস্যুটা কোথায়? হয়তো বোর্ডটা চেঞ্জ হয়েছে, বাট ম্যানেজমেন্ট আগের মতোই হয়তো রয়ে গেছে। এখন এই ক্ষেত্রে খুব ক্লোজ একটা নেক্সাস দরকার, যেটা ম্যানেজমেন্ট এবং বোর্ডের মধ্যে থাকতে হবে, এবং একটা টিওয়ার্ড দিয়ে, একটা টার্মস অফ রেফারেন্স দিয়ে, এবং আমরা একটু জনাব শফিকুর রহমানের কাছে যাই। আপনি যে বিষয়টি নিয়ে বলছিলেন যে নানা রকমের উদ্যোগ নেওয়া হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, গভর্নর সেটি নিচ্ছেন, কিন্তু আমরা দেখেছি বিগত ১.৫ দশকে, অর্থাৎ গত ১৫ বছরের কথাই যদি আমরা ধরি, ব্যাংক খাতের একটি বড় সমস্যা হচ্ছে ঋণ খেলাপি।
তো শফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাবো, এই যে ঋণ খেলাপি হয়েছে তাদের মধ্যে মানে বেশিরভাগই কিন্তু ছিল বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা। তাদের বিরুদ্ধে নতুন সরকার যেই আসুক না কেন, তাদের আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন? ধন্যবাদ। স্বাগত জানাই আমার সহ আলোচক প্রশান্ত দাকে, বিএবিএম এর একজন প্রখ্যাত ফ্যাকাল্টি। আপনি বিগত ১.৫ দশকের কথা আমাকে জিজ্ঞেস করেছেন। বিগত ১.৫ দশকে ব্যাংক খাতে আমি আপনাকে একটা তথ্য যদি দিই, ২০০৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত যে খেলাপি ঋণের তথ্য, খেলাপি ঋণের যে পরিমাণ ছিল সেটা ছিল ২২,০০০ কোটি টাকা প্লাস, এরকমই। কিন্তু এটা ১৫ বছরে আজকে ২০২৪ এসে দাঁড়িয়ে আমরা দেখছি যে ২০২৪ সম্ভবত সেপ্টেম্বর প্রান্তিক পর্যন্ত এটা প্রায় ২,২৬,০০০ কোটি টাকার কাছাকাছি। এটা হলো বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য। এছাড়াও অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞগণ মনে করেন যে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ কিন্তু এর চেয়ে অনেক বেশি। আমাদের বিতরণকৃত ঋণের অলমোস্ট ১/৪ ঋণ খেলাপি হয়ে গেছে, বা ১/৪ বেশি, ৩০% মতো ঋণ খেলাপি হয়ে গেছে। প্রভাবশালীরা তো বটেই। এই ১.৫ দশকে শুধু খেলাপি ঋণ না, খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম কারণ ছিল যে আপনারা জানেন যে ৮টি ব্যাংক তৎকালীন রাষ্ট্রীয় সহযোগিতায়, সরকারি সহযোগিতায় এবং সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় দখল করে সেই ব্যাংকগুলোকে যথেচ্ছাচারভাবে লুটপাট করা হয়েছে। আজকে ব্যাংকগুলো অনেকগুলো, এই ৮টি ব্যাংকের মধ্যে অন্যতম একটি ব্যাংক ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, IBBL, যেটি একসময় এই ১.৫ দশক আগে এটা বিশ্বের ১,০০০ ব্যাংকের মধ্যে একটি ব্যাংক হিসেবে পরিচিত হয়েছিল এবং নিজের অবস্থানকে নিয়ে গিয়েছিল। তো সেই ব্যাংকটি আজকে তারুল্য সংকটে ভুগছে, তার গ্রাহকদের টাকা চাহিদা মাফিক দিতে পারছে না। ঠিক একইভাবে এই বাকি ৪টি ব্যাংকেও একই অবস্থা হয়েছে। মানে লুটপাট, এটা মানে বলা চলে গভর্নর মহোদয়ের ভাষায়, যে গভর্নর মহোদয় সম্ভবত এটা বলেছিলেন আমাদের অর্থ উপদেষ্টা এবং ওই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ওনারা বলেছিলেন যে বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি বা ব্যাংক জালিয়াতি যা হয়েছে এই ১.৫ দশকে হয়েছে। বিশ্বে কোথাও এইভাবে ব্যাংকের টাকাগুলি লুটপাট করা হয়নি। এখানে মানে শুধু আমি যদি ব্যাংকার হিসেবে, একজন পেশাজীবী হিসেবে বলবো, ব্যাংকের তো একটা ঋণ প্রদানের একটা নিয়ম নীতি আছে, কিছু নিয়মাচার আছে। ন্যূনতম নিয়মাচার এখানে পরিপালন করা হয়নি। এখানে মনে হয়েছে যে ব্যাংকের যে ভল্ট খুলে রাখা হয়েছে, এখন যারা এই টাকাগুলো লুট করেছে তারা যখন তাদের যা প্রয়োজন হয়েছে সেইভাবে তারা ব্যাংকের কর্তা ব্যক্তি। তো এই ব্যাপারে আমার বক্তব্যটা হলো যে প্রশান্ত বাবু যেটা বলেছেন যে গুড গভর্নেন্স বা কর্পোরেট গভর্নেন্স এর দিকে বর্তমান গভর্নর জোর দিয়েছেন। এই গভর্নেন্সটা ইনফ্যাক্ট শুরু করতে হবে আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক থেকে। আপনারা সবাই জানেন, এগুলি আমি বলতে চাই না, কারণ আমি উচ্চারণ করতে চাই না। সেন্ট্রাল ব্যাংকে গত ১৫ বছরে কোনো গভর্নেন্স ছিল না। এখন তো আমার কেন যেন মনে হয় যে আমাদের ২০১৬ সালের যে রিজার্ভ হেস্ট যেটা হয়েছিল সেটার মধ্যেও কোনো লুকোচুরি রয়েছে। সেখানে কোনো মানে হ্যাকিং ট্যাকিং কিছু না, সেখানে আমাদের লোকরাই জড়িত ছিল, তারাই টাকাটা বের করে দিয়েছে। এবং দুর্ভাগ্যজনক হলো যে টাকাটা গিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদনটা জমা দিয়েছে, এটা তো আসলে প্রকাশ হয়নি পুরোপুরি। মাঝে মাঝে কিছু কিছু অংশ, চুম্বক অংশ দেবপ্রিয় বাবু প্রেসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছে। তাদের একটা বক্তব্য ছিল যে ওই সময় প্রতি বছর গড়ে $16 বিলিয়ন করে দেশ থেকে পাচার করা হয়েছে। এই পাচারকৃত অর্থ যদি অন্তত লুটপাট করেছিল, কিন্তু টাকাটা যদি দেশে থাকতো তাহলে এই টাকাটা দেশের মার্কেটে
মানি মার্কেটই রোল হতো। এটার কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশের মতো দেশে বা বাংলাদেশের মতো আরো অনেক দেশেই অ্যাকচুয়ালি ইকুইটি মার্কেট, বন্ড মার্কেট কোনো ডেভেলপ করেছে। ডেভেলপ তো দূরে থাক, আসলে গড়েই ওঠেনি সত্যি কথা বলতে কি। ক্যাপিটাল মার্কেট বা ইকুইটি মার্কেট যেটা ছিল সেটাকে তো আসলে উঠতেই দেওয়া হয়নি। সে ধরুন আপনি 1996 সাল থেকে শুরু করে 1996, 2010 এবং পরবর্তী সালগুলোতে, ইভেন এখনো এটা নিয়ে একটা তুরুবসন্ধিমূলক গেম চলতেছে। জি, জনাব জনাব শফিকুর রহমান এবং প্রশান্ত ব্যানার্জি, আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফেরত আসছি। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায় সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংক খাত নিয়ে। আমরা আবারও আমাদের আলোচনায় চলে যাচ্ছি। জনাব প্রশান্ত, এই পর্যায়ে একটু আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা দেখেছি যে ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে জনাব শফিক কথা বলছিলেন এবং একই সাথে তিনি বলছিলেন যে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে আমরা দেখেছি বিগত আমলে অনেক ব্যাংক চলে গেছে। আসলে এই ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি, এটা নিয়ে একটু বলবেন, বা কি করা উচিত এই ব্যাংকগুলোর উন্নয়নে? আমি আইএমএফ এর চেয়ারম্যানের একটা কোটেশন দিয়ে বলেছেন যে মানুষের, আই মিন, ভলাটিলিটি উইল কাম ইন দ্য ব্যাংকিং সেক্টর। it is expected, it is not expected, but it will come. ইস্যুটা কি, আমরা যদি প্রত্যেক ব্যাংকগুলোকে মানে একটা আমাদেরকে টার্ন অ্যারাউন্ড একটা স্ট্র্যাটেজি নিতে হবে। কিভাবে আমরা নিব? আমরা যদি ধরেন একটা ব্যাংক, যে ব্যাংকটা খারাপ অবস্থা আছে, আমরা যদি বেস্ট 100 অফিসে ওখানে সিলেকশন করে তাদেরকে আমরা যদি ডিআইবিএম কিছুদিন ট্রেনিং দিই। জি জনাব প্রশান্ত, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আপনি বলুন। নির্দিষ্ট টিওয়ার এবং জি জনাব শফিক, সেক্ষেত্রে আপনার কাছে একটু চলে যেতে চাই। একই প্রশ্ন আপনার কাছে। ব্যাংকের যে ইন্টারনাল কন্ট্রোল এবং কমপ্লায়েন্সের ইস্যুগুলো আছে, যাতে আমরা 100% আমরা যদি মেনে চলি, আমরা যদি ব্যাংকে আবার কিছু ক্যাপিটাল ইনজেক্ট করতে পারি। যেমন আর্জেন্টিনাতে কি ছিল, আর্জেন্টিনাতে অনেক সময় এমপ্লয়িজরা দে হ্যাভ স্যাক্রিফাইস দেয়ার 5 মান্থ স্যালারি অ্যাটলিস্ট 50%। যখন আপনার ব্যাংকগুলো ভালো হলো তখন তারা দে গট সাম বেনিফিটস ফর এই স্যাক্রিফাইসেস। এখন ব্যাংকগুলোকে একটা চমৎকার, আমি মনে করি এখন আমাদের প্রচুর টাকা এখন ইয়ের মধ্যে আছে, মালিকের নিচে আছে। এই হাইড মানিটাকে আমাদের ব্যাংকিং সেক্টর আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা যদি সেই সমস্ত স্ট্র্যাটেজিগুলো নিই, কিন্তু সময় ক্ষেপণ করলে চলবে না। এই স্ট্র্যাটেজিগুলো প্রত্যেক ব্যাংকগুলো ইন্ডিভিজুয়াল, কারণ প্রত্যেক ব্যাংকের ইন্ডিভিজুয়াল সিচুয়েশন থাকে। এবং যে ব্যাংকগুলো এখন ভালো নাই তাদেরকে কিন্তু এখন টার্ম লোন এবং প্রজেক্ট লোনে একেবারে যাওয়া প্রয়োজন, বরং তারা কিভাবে রিটেল লোন, শর্ট টার্ম লোন, যে লোনগুলো দিলে তাড়াতাড়ি তাদের প্রফিট, সে সমস্ত তাদেরকে কনসেন্ট্রেশন করতে হবে। আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাস্টটাকে ব্যাক করতে হবে। যে ট্রাস্টের কারণে ব্যাংকগুলো পড়ে গেছে। জনাব শফিক, আমরা এখানে শুনছি যে তিনি বিশ্বাস এবং ট্রাস্টের কথাটি বলছিলেন, কিন্তু আমরা একটি বিষয় সবসময় দেখে এসেছি, রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সময় ব্যাংকের যে আইন সেটি পরিবর্তন করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন সময় নীতিমালা পরিবর্তন করেছে। আসলে এই বিষয়টি কি ঠিক হয়েছে? এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটা আমি যদি এক কথায় বলি, এই বিষয়টি হলো একমাত্র কারণ ব্যাংক খাতের আজকের এই দুরবস্থার জন্য। ব্যাংক খাত, আপনি শুরুতে বলেছিলেন যে ব্যাংক খাত খাদের কিনারায় দাঁড়িয়েছে। খাদের কিনারা না, আমি বলবো ব্যাংক খাত অলরেডি খাদে পড়ে গেছে। কারণ এই খাদে পড়ে এটাকে খাদে ফেলে দেওয়া হয়েছে, এবং এটা ইচ্ছাকৃতভাবে খাদে ফেলে দেওয়া হয়েছে এই ব্যাংক খাতকে। কারণ জানে যে ব্যাংক, আপনারা সবাই বুঝেন যে বাংলাদেশের মতো দেশে ব্যাংকিং ইন্ডাস্ট্রি হলো একমাত্র ইন্ডাস্ট্রি যেখান থেকে ব্যবসা বাণিজ্যের পুঁজি এবং চলতি মূলধন দুটোই যোগান দেওয়া হচ্ছে। কারণ আমরা প্রথমেই বলেছি, আমরা উভয় আলোচকই বলেছি যে আমাদের ক্যাপিটাল মার্কেট এবং বন্ড মার্কেট ডেভেলপ করে নাই। ডেভেলপ তো করে না মানে কি, এখানে গড়িয়ে উঠতে দেওয়া হয় নাই। তো সুতরাং সেখানে আমি বলবো যে এই যে প্রশান্তবাবু যেটা বললেন যে ইন্ডিভিজুয়াল ব্যাংকে ইন্ডিভিজুয়াল স্ট্র্যাটেজি নিতে হবে। দেখুন, ব্যাংক খাতে যে আপনি বললেন যে সরকার পরিবর্তন বা পট পরিবর্তনের পর বিভিন্ন সময় যে আইন কানুনের পরিবর্তন করে ব্যবসায়ীদেরকে অবৈধভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এটা কিন্তু আসলে কথাটা আমি আংশিক সত্য হিসেবে ধরে নেব।
সেক্ষেত্রে জনাব প্রশান্ত, আপনার কাছে এবার যে একটু যেতে চাই, যেহেতু আমাদের একটু সময় স্বল্পতা রয়েছে। আপনি আস্থার কথা বলছিলেন যে জনাব প্রশান্ত আস্থার কথাটি বলছিলেন, এই আস্থা বাড়ানোর জন্য আসলে ব্যাংকগুলোর যে ব্র্যান্ডিং কৌশল সেটি কি হওয়া উচিত, বিশেষ করে ব্যক্তি মালিকানাধীন যে ব্যাংকগুলো রয়েছে সেগুলোর? মানে কমিউনিকেশনের ডিস্টার্ব হচ্ছে, আমি জানি না, এটাকে আমার এমনিতে না। আপনাকে ধন্যবাদ। আমি একটু সবুজদের সাথে একটু অ্যাড করি। বাংলাদেশ ব্যাংক কিন্তু ভেরি ফ্রেন্ডলি। বাংলাদেশ ব্যাংক আজকে আমেরিকান ব্যাংকিং অবস্থা দেখেন, যে কোনো কমার্শিয়াল ব্যাংক খারাপ করলে তারা দরজাটা বন্ধ করে দেয়, কিন্তু বাংলাদেশ ব্যাংক আজকে লিকুইডিটি সাপোর্ট দিচ্ছে, ব্যাংকগুলোকে দাঁড়ানোর জন্য সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক আমার মনে হয় আমাদের দেশের জন্য একটা বন্ধু প্রতিম রেগুলেটর। দু একটা প্রবলেম হয়তো থাকতে পারে, বাট বাংলাদেশ ব্যাংক এখন যে স্ট্র্যাটেজি গুলো নিচ্ছে বা গিভ ইনজেক্টিং দ্য মানি, তারপরে প্রত্যেকটা বোর্ড ইয়ে করা। জি, এবং আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে। জনাব প্রশান্ত এবং আমাদের আজকে সাথে ছিলেন জনাব শফিকুর রহমান, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে প্রত্যাশা রাখছি ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। ধন্যবাদ আপনাদের। ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন।